পুরুষের প্রথমে স্পর্শ পেয়েছিলাম যখন আমার বয়স 8 বছর, তাও আবার আপন খালাতো ভাইয়ের হাতে। বেড়াতে এসেছিল আমাদের বাড়িতে, সবাই ওকে খুব ভালোবাসতো, খুব আদর করত, তাই কখনো ওর বিপক্ষে বলার সাহস পাইনি। লুকোচুরি খেলার নাম করে আমাকে অন্য রুমে নিয়ে যেত। সেখানে যাওয়ার পর লুকিয়ে থাকার নাম করে আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে সে স্পর্শ করেনি। আমি জন্মের পর নাকি সারা বাড়িতে কান্নার মেলা বসেছিল। আমার মা আমাকে দুধ দেয়নি, আমার বাবাও দেওয়ালে মাথা আস্তাতে আস্তাতে কান্না করেছিল। শুধুমাত্র আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে তাদের সবার ইচ্ছে ছিল আমি ছেলে হয়ে জন্মাবো আর তাদের মনের আশা পূরণ করব। কিন্তু কেউ এটা ভাবে না তাদের সবারই জন্ম কিন্তু কোনো না কোনো নারীর গর্ভ থেকেই। আমি ঋতু, মা বলতো অল্প বয়সে আমার গ্রোথ অনেক বেড়ে গিয়েছিল। আমি সুন্দর ছিলাম কিনা জানি না, তবে আমি বেড়ে ওঠার পর থেকে আমার বাবা মায়ের আর আমাকে নিয়ে কোনো চিন্তা ছিল না। আমি তখনই একটু একটু বুঝতে পারতাম গ্রামের অনেক মানুষই আমার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকাতো। আমি যখন ক্লাস 5-এ উঠলাম, নানা মানুষের নানা কথায়, ঠিক তখনই আমার লেখাপড়ার ইতি ঘটে গেল। যখন আমার বয়স 13 তখন আমার বাবা মারা যায়। সেদিন এতিমকে এসেছিল সবাই সান্ত্বনা দিতে, তার সাথে কিছু চেয়ে নিতে। দূর দূর সম্পর্কে নানার বয়সী মানুষেরাও আমার কাছে এসে আমাকে আদর করার ছলে আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করেছিল। মা যেদিন আমাকে কাকার কাছে রেখে অন্য কারো ঘরে চলে গেল, সেদিন আমি বুঝেছিলাম এই পৃথিবীতে আমার আর কেউ রইল না। এক রাতে কাকার ছোট্ট ছেলে চুপি চুপি আমার রুমে এসে আমার পাশে বসে আমাকে বলল, ঋতু আপু তোমার কেউ নেই, তাতে কি হয়েছে? আমি তো আছি। সেদিন আমি ওর কথাটা শুনে কান্না করেছিলাম, কারণ বাবা মা চলে যাওয়ার পর কেউ এই কথাটা বলেনি, সবাই শুধু সান্ত্বনাই দিয়েছে। যেহেতু লেখাপড়া করতাম না, তাই কাকার ঘরে সারাদিনের কাজই আমার জন্য হয়ে গেল নিত্যদিনের কাজ। ঘর মোছা, থালা বাসন মাজা, কাপড় ধোয়া। যদিও রান্নাটা আমি করতাম না, তবে রান্না করার জন্য সমস্ত কাটাকাটি আমাকেই করতে হতো। এই ছোট্ট বয়সে এত কিছু করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম, তবুও করতাম, নিজের ঘরে তো এটা ভেবে। কিছুদিন যেতে না যেতে বুঝলাম কাকি আর তার বড় ছেলে আমাকে সহ্য করতে পারে না। তারা সবসময় কাকাকে এটা নিয়ে চাপ দিয়ে থাকে আমার বাবার রেখে যাওয়া একটু সম্পদ, ওইটাকে আমার হাত থেকে জোর করে নিয়ে যাওয়ার জন্য। আমি তখন মনে মনে ভাবতাম আমি আবার সম্পদ দিয়ে কি করব, তাদের কাছেই তো থাকি, নিয়ে যাক না। এদিকে আবার এলাকার ছেলেরা নাকি বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করে, এই নিয়ে কাকা কাকির মধ্যে প্রায় ঝগড়া হয়। আমি যথেষ্ট লোকচক্ষুর আড়ালে থাকতাম যাতে আমাকে নিয়ে বাড়িতে কোনো সমস্যা না হয়। তাদের এই ঝগড়াঝাটি আমি চুপচাপ শুনতাম। মাঝে মাঝে বাবা মায়ের ছবি ধরে কান্না করতাম আর বলতাম কোথায় ছিলাম। আর কোথায় এসে বললাম মা বাবা ব্যতীত এই পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। অতটুকু মেয়ে কতই বা বুঝতাম। তারপরও আমি ওই বয়সেই প্রাপ্ত বয়স্কের মতো ভাবতে শুরু করলাম। এভাবেই ধীরে ধীরে 15-তে পা দিলাম। গ্রোথ ভালো হয়, দেখতে বড় বড়ই লাগতো, শরীরে কিছু পরিবর্তন আসতে লাগলো, কিন্তু আমাকে এসব নিয়ে বোঝানোর কেউ ছিল না, তাই আমি নিজে নিজেই বুঝে চুপ থাকতাম। এক সকালে কাকার বাড়ির সবাই ঢাকায় চলে গেল, শুধু তাদের বড় ছেলের কলেজে পরীক্ষা ছিল, তাই সে গেল না। আমার কাজ হলো তাদের বড় ছেলেকে বাসায় আসলে খাবার দেওয়া আর তাকে দেখে শুনে রাখা। আমি সারাদিন এই কাজগুলো করেই দিন কাটিয়ে দিলাম। রাতের বেলা সে আমাকে বলল, তুই আজকে আমার ঘরে থাকবি। ভাইয়ার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি যদিও অন্য কারোর রুমে ঘুমাতে পারি না, তখন সে বলল, আমি একা একা ঘুমাতে পারি না, আমার ভয় লাগে, তাই তুই আমার রুমে থাকবি। তারপর কোনো উপায় না পেয়ে আমাকে তার রুমে থাকতে হলো। সে বিছানার উপরে ঘুমিয়ে আছে আর আমি ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে আছি। আমার ঘুম আসছিল না, অনেক গরম ছিল, তারপরও আমি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম। খুব আনইজি লাগছিল, কারণ 17 বছর একটা ছেলের সাথে কখনোই বদ্ধ করে এভাবে ঘুমাইনি। কিছুক্ষণ পর আমি দেখলাম ভাইয়া খাট থেকে নামছে। আমি মনে মনে ভাবলাম হয়তো ওয়ার সময় যাবে, তাই আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। তবে পরক্ষণে আমি অনুভব করলাম আমার কোমরে কারো হাতের স্পর্শ। সেই হাতের স্পর্শ আস্তে আস্তে আমার বুকে দিয়ে যাচ্ছিল। যখন বুক পর্যন্ত চলে আসলো তখন আমি চোখ খুললাম। ঠিক তখনই ভাইয়া মুস্কি হাসি দিয়ে 2 হাত দিয়ে আমার বুকে চেপে ধরলো। আমি তখন পাথর হয়ে গিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম কি হচ্ছে এসব। আমি না তাকে ভাইয়া বলে ডাকি, সে না আমার বড় ভাই। তখন আমি আরো একবার বুঝলাম এই পৃথিবীতে আমার কেউ নাই। তারপর শুরু হলো এক অমানবীয় নির্যাতন। আমার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল, কিন্তু সেদিন আর শেষ রক্ষা হয়নি। পরের দিন কাকা কাকি আসলো, সমস্ত কিছু খুলে বললাম, কিন্তু তারা কিছুই বিশ্বাস করলো না। বিশ্বাস করলেও নিজের ছেলের জন্য উল্টো আমাকে অপয়া মিথ্যাবাদী বলে বাড়ি থেকে বের করে দিল। আমি সেদিন অনেক অনুরোধ করেছিলাম তাদের সাথে শুধু একটু থাকার জন্য, কিন্তু ঠাই হয়নি। অবশেষে আমার জায়গা হলো রাস্তায়। সমাজের লোলভ দৃষ্টি আর হিংস্র পশুর মতো মানুষের হাত থেকে বাঁচার জন্য আমি চিন্তা করলাম আমি আত্মহত্যা করে ফেলবো। রাস্তার উপরে বিশাল ব্রিজ থেকে লাফিয়ে পড়বো বলে মনস্থির করলাম। তখন পুলিশের টহলরত গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল আর একজন পুলিশ এসে আমাকে ধরে ফেললো। আমার পরিচয় জানতে চাইলে আমি তখন তাদেরকে বললাম এই পৃথিবীতে আমার কেউ নেই, তাই আমি আত্মহত্যা করতে চাইছিলাম। সেই গাড়িতে একটি যুবক পুলিশ সদস্য ছিল, সে আমাকে নিয়ে তার মায়ের কাছে নিয়ে গেল। আমি তখন আমার জীবনের সমস্ত কথা খুলে বললাম, কারণ সেই ছেলেটি আমাকে বিয়ে করবে বলে মনস্থির করেছিল। আমি সেই ভালো মানুষটাকে ঠকাতে চাইনি, তাই আমি সমস্ত ঘটনাই খুলে বললাম। তবে সেদিন আমি একটা জিনিস নতুন করে শিখেছিলাম, পৃথিবীতে যেমন পশুর মতো মানুষ আছে, ঠিক তেমনি মহান মানুষ আছে
সে আমার সমস্ত ঘটনা শোনার পরেও আমাকে ধুমধাম করে বিয়ে করলো। আমাদের সংসার চলছে ভালোই, কিন্তু সহ্য হচ্ছে না পাড়া প্রতিবেশের আশেপাশের মানুষ আমাকে নিয়ে, আমার শ্বশুর বাড়িকে নিয়ে নানান কটু কথা বলে। এগুলো শুনলে আমার খুব কষ্ট হয়। জানি না আমার বাকি জীবনটা কিভাবে কাটবে। পুরুষরা কতটা হিংস্র হতে পারে তা শুধু এই সমাজের অসহায় নারীগুলোই বলতে পারে। আর এই সমাজের মানুষের কথা কতটা ধারালো হতে পারে তা শুধু যাদের একটু দুর্বল পয়েন্ট আছে তারাই বলতে পারে।